শীতের রাত মানেই নরম কুয়াশা, ঠান্ডা হাওয়া আর অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এই গল্পের শীতের রাতটা একেবারেই শান্ত ছিল না। ঘটনাটা শালডাঙ্গা গ্রামের। চারদিকে ধানের ক্ষেত, দূরে ছোট নদী। শীতের সময় গ্রামের মানুষ ঘরের আগুনের পাশে বসে গরম ভাত খেয়ে রাতের গল্প করে। কিন্তু আজ থেকে ২৫ বছর আগে এক শীতের রাতে এমন কিছু ঘটেছিল যা এখনো মনে পড়লে গ্রামের বয়স্করা শিউরে ওঠেন। শালডাঙ্গার শেষ প্রান্তে একটা পুরনো তেঁতুল গাছ আছে। লোকেরা তাকে বলে তেঁতুল তলার দানব, কারণ এই গাছে নাকি রাতে একটা মানুষ ছায়া উঠে বসে আর কাউকে দেখলেই ডেকে বলে, উঠে এসো আমার কাছে উপরে। চারদিক অন্ধকার, বাতাস থমকে থাকে। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তায় যায় না। বিশ্বাস করে ভূত বলে কিছু নেই। পাপিয়া ভয় পেলেও রহস্য খুঁজতে ভালোবাসে। বাবলা সব সময় খারাপ সময়ে সঠিক কথা বলে। ফকির কাকা গ্রামের সবচেয়ে বেশি অভিজ্ঞ মানুষ। এই ৩ বন্ধু ঠিক করল তেঁতুলতলার সত্যি ঘটনা আজ জেনে ছাড়বে। রাত ১২টা বাজতেই তারা গাছের কাছে গেল। চাঁদের আলো গাছের ছায়াকে আরো ভয়ানক করে তুলেছে। শুভম টর্চ জ্বালিয়ে বলল, দেখ, কিছুই নেই। কথা শেষ হতেই গাছের ডালে চট করে কিছু একটা উঠল। একটা লম্বা বিকৃত ছায়া। হাত দুটো অস্বাভাবিক লম্বা, পা নেই, শুধু ছায়ার শরীর। কে এলে? উপরে ওঠো, চলো চলো উঠো। বাবলা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, আমরা পালাই, এখনই পালাই। এক মুহূর্ত দেরি না করে ৩ জন একসাথে দৌড় দিল গ্রামের দিকে। পেছন থেকে এখনো শোনা যাচ্ছিল সেই ভয়াবহ ডাক, উঠে এসো উপরে, উঠে এসো। শুভম একবারও পিছনে তাকায়নি। পরদিন সকালে শুভম আর বাবলা ফকির কাকার বাড়িতে এলো। এখন কি করা যায় সেই সিদ্ধান্ত নিতে হবে তো। কিন্তু পিয়া আসতে পারেনি। গত রাতের সেই বিভীষিকাময় ঘটনার পর তার ভীষণ জ্বর এসেছে। শরীরটা যেন একদম ভেঙে পড়েছে। তোমাদের সবার কি হলো? মনে হচ্ছে তোমরা সবাই খুব বড় সমস্যায় আছো। হ্যাঁ নারায়ণ কাকা, হ্যাঁ, গতকাল রাতে আমাদের সবার সাথে যা ঘটেছিল তারপর আমরা মোটেও ভালো নেই। সেই ঘটনার পর পাপিয়ার জ্বর হয়েছে। এইভাবে ফকির কাকা নারায়ণ ওঝাকে সব কিছু খুলে বললেন। ফকির কাকার কাছ থেকে পুরো ঘটনাটি শোনার পর নারায়ণ ওঝা এই ভুতুড়ে গাছের পেছনের গল্পটি বললেন। ভুতুড়ে গাছের পেছনের গল্প বলার পর মনে হচ্ছে নারায়ণ ওঝা টেনশনে পড়ে গেল এবং হঠাৎ বলল, আমার মনে হচ্ছে পাপিয়ার জ্বর নেই। আমার মনে হচ্ছে এটা অন্য কিছু। চলো দেরি না করে পাপিয়ার বাড়িতে যাই। নারায়ণ কাকু, ও নারায়ণ কাকা, কি হলো? পাপিয়ার বাড়িতে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন? কিছু বলো, কি হলো? ফকির কাকুর প্রশ্নের উত্তর না দিয়ে নারায়ণ ওঝা পাপাইয়ার বাড়ির দিকে দ্রুত হেঁটে যাচ্ছে, আর শুভম, বাবলা আর ফকির কাকা তাকে অনুসরণ করছে। পাপিয়ার বাড়িতে ঢুকে নারায়ণ ওঝা দেখতে পান যে পাপিয়ার মা জোরে কাঁদছেন। পাপিয়ার মা নারায়ণ ওঝাকে দেখে মনে হলো যেন একটা আশার আলো পেয়েছেন, তাইনি তিনি সবকিছু ব্যাখ্যা করলেন। ওরা সবাই সেই জায়গায় এসেছিল যেখানে পাপিয়া ছিল। সেখানে পৌঁছে তারা দেখতে পেল পাপিয়া একজন বৃদ্ধকে তাড়া করছে এবং খুব অস্বাভাবিক আচরণ করছে। পাপিয়া খুব ভালো এবং ভদ্র মেয়ে যে তার বড়দের খুব সম্মান করে। বাবলা, শুভম আর ফকির কাকা দেখে অবাক হয়ে গেলেন, কিন্তু নারায়ণ ওঝা মোটেও অবাক হননি, কারণ তিনি জানতেন পাপিয়ার সাথে আসলে কি ঘটছে। এই কারণেই সে পাপিয়ার মাকে বলেছিল যে সে এখন কি করতে চলেছে। পাপিয়ার মা 1 সেকেন্ডও দেরি না করে বললেন,
হ্যাঁ নারায়ণ কাকু, হ্যাঁ, তোমার যা ভালো মনে হয় তাই করো। শুধু আমার পাপিয়াকে এই শয়তানের হাত থেকে বাঁচাও। সেই রাতে নারায়ণ ওঝা, বাবলা শুভম এবং ফকির কাকু সেই গাছের নিচে গিয়েছিলেন। নারায়ণ ওঝা ছাড়া এবার সবাই খুব ভয় পাচ্ছে। সবাই কয়েক মিনিট চুপ করে রইল। তারপর হঠাৎ নারায়ণ ওঝা বলল, আমার সাথে এসো, শয়তান ওখানে আছে। ভয় পেও না, আমি সব সামলে নেব। শুধু আমার সাথে। আজ আবার তোমরা সবাই মরতে এসেছ। তুমি নারায়ণ ওঝা, তুমি আমার কিছুই করতে পারবে না। আমি পাপিয়াকে আমার জীবন সঙ্গী বানাবো। অপেক্ষা করো এবং দেখো, তুই আমাদের লোকেদের অনেক কষ্ট দিয়েছ, আমি তোকে ক্ষমা করব না। তারপর নারায়ণ ওঝা মন্ত্র জপ শুরু করলেন। নারায়ণ ওঝা মন্ত্র জপ শুরু করার সাথে সাথে ভূত বলল, দয়া করে মন্ত্র জপ বন্ধ করুন। থামো থামো থামো, আমি এই জায়গা ছেড়ে চলে যাব। আমিও পাপিয়াকে ছেড়ে দেব। দয়া করে আমাকে যেতে দাও। এই কথা বলতে বলতে ভূতটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পাপিয়াও পাগলামি থেকে সেরে উঠল। তারপর থেকে আজ পর্যন্ত এই গ্রামে কোনো মানুষ ভূতের সমস্যার সম্মুখীন